আচ্ছা, তাহলে বাঙালির বিজ্ঞান চর্চার কী কী পয়েন্টগুলো বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো বোটানিক্যাল গার্ডেন, তাহলে প্রথম থেকে আমরা একবারটি রিভিউ করে নিই। এক নম্বর কথা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? শিবপুরে অবস্থিত। আচ্ছা, দু নম্বর হচ্ছে এই যে বোটানিক্যাল গার্ডেন, এই বোটানিক্যাল গার্ডেনটা আমাদের জনগণ কী নামে জানে? সাধারণ মানুষ যারা কোম্পানির বাগান নামে জানে। আর এই বোটানিক্যাল গার্ডেনটা কে তৈরি করেছিল বা কে প্রস্তুত করেছিল? আচার্য জগদীশ চন্দ্র বসু এই জাতীয় উদ্যানটা তৈরি করেছিল, এস্টাবলিশ বা প্রস্তুত করেছিল। ঠিক আছে, এবার দেখো এখানে এই বাগানটা যেহেতু তখন সময়টা হচ্ছে 1787, তা 1787 মানে তখন ব্রিটিশ সরকার শাসন করছে। যেহেতু ব্রিটিশ সরকার শাসন করছে তাহলে কোনো না কোনো ব্রিটিশ লোক ওখানে থাকবে। 1787 মানে 1787-এ কিড সাহেব এই বাগানের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব যে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উদ্ভিদবিদ্যার যখন জনক বলা হচ্ছে রক্সবার্গ। তারপরে অ্যানালস অফ দ্য রয়্যাল বোটানিক গার্ডেন বা ক্যালকাটাতে বিভিন্ন রকম যে বোটানিক্যাল গার্ডেনগুলো প্রতিষ্ঠিত হচ্ছিল তার মধ্যে অ্যানালস অফ দ্য রয়্যাল বোটানিক গার্ডেন ইম্পর্টেন্ট, যেটা ক্যালকাটাতে অবস্থিত। এটা 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর একটা হচ্ছে রেকর্ড অফ দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা প্রকাশিত হচ্ছে 1893। এই দুটো। এরপরে আমরা এই যে বোটানিক্যাল গার্ডেনটা, এই বোটানিক্যাল গার্ডেনটার নাম পরিবর্তন হতে দেখি। কত সালে দেখি না 1952 মানে 1952 সালে। এই 1952 সালে এই বাগানের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল কি না ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বা ভারতীয় উদ্ভিদ উদ্যান। ক্লিয়ার? এরপরে এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটিটা ছিল বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান। তাহলে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠানের নাম কি? এশিয়াটিক সোসাইটি। কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতায়। কত সালে স্থাপিত হয়েছিল? 1784 সালে 15ই জানুয়ারি। এটা ইম্পর্টেন্ট। এবং আমরা যদি দেখি যে এই এশিয়াটিক সোসাইটির প্রাথমিক লক্ষ্যটা কী ছিল, না এশিয়াটিক সোসাইটির প্রাথমিক লক্ষ্য ছিল এশীয় খণ্ডের মানুষ এবং প্রকৃতি সংক্রান্ত। ঠিক আছে, মানে এশীয় খণ্ডের মানুষ এবং প্রকৃতি সংক্রান্ত। ব্যাস, এখান থেকে আর কিছু আমরা করব না। এরপরে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এশিয়াটিক সোসাইটির প্রাচ্য প্রজ্ঞা চর্চার পীঠস্থান হয়ে ওঠে। প্রাচ্য আর পাশ্চাত্য। প্রাচ্য মানে কি? দেশীয়, এদেশীয়। আর পাশ্চাত্য মানে কি? বিদেশি। বিশেষত আমরা যেটাকে মানে ইংরেজি সাহিত্যের একটা ব্যাপার বলে মনে করি। এরপরে রাজা রাজেন্দ্রলাল মিত্র ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম ভারতীয় সভাপতি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা জানি যে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্র। ক্লিয়ার? এরপরে শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশনটা কি না শ্রীরামপুর মিশনটা হচ্ছে বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ সৃষ্টি হচ্ছে সে আধুনিক যুগ সৃষ্টির একটা প্রাথমিক স্তর। ঠিক আছে, তো এখানে দেখো আমাদেরকে যেগুলো জানতে হবে, শ্রীরামপুর মিশন বাংলা ভাষায় গদ্য চর্চার একটা পীঠস্থান ছিল। এই শ্রীরামপুর মিশনের বাংলা ভাষায় গদ্য চর্চার প্রতীক্ষিত কে ছিলেন বা প্রতীক্ষিত কাকে বলা হতো না উইলিয়াম কেরিকে। আন্ডারলাইন করবে উইলিয়াম কেরিকে। এবার দেখো এইখানে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, পঞ্চানন কর্মকার মানে যেগুলো ইম্পর্টেন্ট স্পেসিফিক, কারণ তোমাদের দ্বাদশ শ্রেণীতে বাঙালির বিজ্ঞান চর্চা এর আগের বছর প্রশ্ন পরীক্ষায় পড়ে গেছে, বড় প্রশ্ন। তাহলে এই বছর শর্ট কোশ্চেন পড়বে, পড়লে একটা প্রশ্ন পড়বে, যে প্রশ্নটা পড়বে সে প্রশ্নটা এর মধ্যেই থাকবে। এবার দেখো কি বলছে, বাংলা ভাষায় গদ্য চর্চার প্রতিকৃত বলা হয় কাকে? উইলিয়াম কেরি। এক। আর দুই, বাংলা ভাষায় গদ্য চর্চার পীঠস্থান যদি বলা হয় তাহলে কোনটা না শ্রীরামপুর মিশন। হয়ে গেল। এরপরে পঞ্চানন কর্মকার নামে আরেকজন ব্যক্তিকে জানবো যিনি শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় কি করেছিলেন না সর্বপ্রথম যে বাংলা মুদ্রা অক্ষর ছিল সেই মুদ্রা অক্ষরটা খোদাই করেছিলেন। তার নাম কি? পঞ্চানন কর্মকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো কি বলছে, পঞ্চাননের যে পরিবার ইস্পাত, লোহা, তামা, তারপরে তোমার ধরো কাঁসা বা ধাতব যে বিভিন্ন রকমের বস্তু রয়েছে সেই বস্তুগুলোর কি করতো না সুনিপুণ ডিজাইন করতে পারতো। আর কি করতে পারতো না এই যে লিপিকরণ বা লিপিকরণের যে পরামর্শদাতা সেই দিক থেকে তারা ছিলেন পারদর্শী। বলছি স্যার এই যে ইস্পাত, লোহা, তামা, কাঁসা না এরপর ডিজাইন করতে বলতে
মানে তার উপর খোদাই করে লিখতো, বুঝতে পেরেছ? এবার দেখো কি বলেছে, শ্রীরামপুর মিশনের প্রাণপুরুষ উইলিয়াম কেরি, প্রাণপুরুষ আগেই বলেছি, তার একটা সন্তান ছিল, সেই মানে বিদ্রোহী সন্তান, তিনিও কিন্তু সমানরূপে বিদ্রোহী, কারণ তার বাবা যেমন গদ্যচর্চার প্রতিকৃতি হিসেবে অগ্রগণ্য, তিনিও তার বাবার পথটা অনুসরণ করতে চেয়েছিলেন। তাহলে তার নাম কি? ফেলিক্স কেরি। এই ফেলিক্স কেরি এই প্রতিষ্ঠানের যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ৫ম সংস্করণের আলোকে বিদ্যা হারাবলী বলে একটা গ্রন্থ রচনা করেছিলেন। বিদ্যা হারাবলী। এই বিদ্যা হারাবলীর বিষয়টা কি ছিল না, এই বিদ্যা হারাবলীতে ছিল শুধু এ অক্ষরের শ্রেণীতে অ্যানাটমির অংশ, মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে যে অ্যানাটমির যে বিভিন্ন রকমের ভাগগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র এ অক্ষর দিয়ে এই জিনিসগুলো বর্ণনা করা ছিল। সেটা বিদ্যা হারাবলীতেই প্রথম আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব তাহলে এই বিদ্যা হারাবলী কবে প্রকাশিত হচ্ছে? 1820। কবে প্রকাশিত হচ্ছে? 1820। এই বিদ্যা হারাবলীকে বাংলার প্রথম অস্থি ও শরীরবিদ্যা গ্রন্থের মর্যাদা দেওয়া হয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই বিদ্যা হারাবলীকেই কি করা হচ্ছে? বাংলায় প্রথম অস্থি এবং শরীরবিদ্যা গ্রন্থের মর্যাদা দেওয়া হচ্ছে। আর এই বিদ্যা হারাবলী কার লেখা? ফেলিক্স কেরি লেখা। এই ফেলিক্স কেরি কে ছিলেন? উইলিয়াম কেরির বিদ্রোহী সন্তান ছিলেন। ক্লিয়ার? এরপরে দেখো আমরা যেটা বলবো, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত, জন ক্লার্ক সম্পাদিত প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন। খুব ইম্পর্টেন্ট। ছাত্রদের উপযোগী যে ইতিহাস, ভূগোল বা তুমি বলতে পারো বিজ্ঞান ইত্যাদি বিষয়ে যে প্রবন্ধ প্রকাশিত হতো, সেই প্রবন্ধটা প্রকাশ করত এই দিগদর্শন পত্রিকা। এবং এই দিগদর্শন পত্রিকাটা কোথা থেকে প্রকাশিত হতো? শ্রীরামপুর মিশন থেকে। কার সম্পাদনায় প্রকাশিত হতো? জন ক্লার্কের সম্পাদনায় প্রকাশিত হতো। শ্রীরামপুর মিশন হয়ে গেল, এশিয়াটিক সোসাইটি হয়ে গেল। এরপরে আমরা যাব স্কুল বুক সোসাইটি। স্কুল বুক সোসাইটি। দেখো স্কুল বুক সোসাইটিটা কি না, এই স্কুল বুক সোসাইটি 1870 মানে 1817 সালে কলকাতায় আমরা জানি হিন্দু কলেজ প্রতিষ্ঠা হচ্ছে, তাই তো? তাহলে 1870 মানে 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এই হিন্দু কলেজটা 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হেয়ার। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিন্দু কলেজ প্রতিষ্ঠা। স্কুল বুক সোসাইটি বলতে গেলে আমাকে জানতে হবে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার আগে হিন্দু কলেজ, এটা প্রতিষ্ঠা হচ্ছে 1817। এবং এই স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতাকে না আমরা জানি সমাজ হিতৈষী এবং যিনি ঔপনিবেশিক শিক্ষা বিস্তারের একজন অগ্রগণ্য প্রতিকৃত ব্যক্তি, তার নাম হচ্ছে ডেভিড হেয়ার। এই ডেভিড হেয়ার ছিলেন স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা। এরপরে 1822 মানে 1822 সালে আমরা কি দেখতে পাবো? স্কুল বুক সোসাইটি পাশাবলী, ওয়াকার তেলাবস বয়াকার ব লয় দীর্ঘইকার, এই পাশাবলী নামে একটা মাসিক পত্র চালু করেছিল। যদিও এই মাসিক পত্রটা বেশি দূর অগ্রসর হয়নি, বা এই মাসিক পত্রের যে গুরুত্বপূর্ণতা বা তার যে একটা সিগনিফিকেন্স সেটা অতটা ছিল না। ঠিক আছে, এরপর দেখো আধুনিক আমরা চলে যাব যে ফেলিক্স কেরির। আমরা আগেই পড়েছি যে উইলিয়াম কেরির বিদ্রোহী সন্তান ফেলিক্স কেরি, তিনি বিদ্যা হারাবলীর যে এ অক্ষর দিয়ে অ্যানাটমি, সেই এনসাইক্লোপিডিয়াটা প্রস্তুত করেছিল বা তৈরি করেছিল। এই ফেলিক্স কেরির অসম্পূর্ণ বিদ্যা হারাবলীকে যদি আমরা বাদ দিলে পড়ে থাকলো কি আমি এক্ষুনি বললাম পাশাবলী, পশ্চাবলী পতলাবসব একার বলয় দীর্ঘকার পশ্চাবলী। এই পশ্চাবলী সম্ভবত বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষীয় রচনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পশ্চাবলী প্রথম বাংলা ভাষায় বিশ্বকোষীয় রচনা। ঠিক আছে, এরপরে 1821 1821 সাল পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত ছিল? মানে এই পশ্চাবলী যে প্রথম বিশ্বকোষীয় রচনা, তাহলে আমরা 1822 দেখতে পাচ্ছি যে পশ্চাবলী একটা মাসিক পত্র চালু করছেন, সেইটা 1822-এ
তাহলে 1821 সাল পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত ছিল? না 1,26,464টা। 1,26,464টা। ক্লিয়ার? এরপরে দেখো পরিণতির পথে আমরা যাচ্ছি আস্তে আস্তে, মানে হিন্দু কলেজটা পরিণতি লাভ করছি। ক্লিয়ার? হিন্দু কলেজটা কী লাভ করছে? পরিণতি লাভ করছে। 1815 সালে শহরে বাঙালিদের প্রথম যে সোসাইটি গড়ে উঠলো তার নাম হচ্ছে আত্মীয় সভা। তাহলে আত্মীয় সভা কবে তৈরি হয়েছিল? 1815-তে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1817। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করতে কে সাহায্য করেছিল? হিন্দু কলেজ স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করতে কে সাহায্য করেছিল? ব্যাস। হিন্দু কলেজটা কবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রূপান্তরিত হয়েছিল? 1855-তে। ঠিক আছে? তাহলে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1815-তে। এবারে এই ডেভিড হেয়ার করে এতক্ষণ ধরে আমরা ঔপনিবেশিক শিক্ষা বিস্তার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তিনি একজন দরদি মানুষ ছিল। আমরা বাংলায় এত সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলছি, কিন্তু তিনি অ্যাকচুয়ালি কী করতেন? তার পেশা কী ছিল? ঘড়ি ব্যবসায়ী ছিল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখবে। ঠিক আছে? যে ঘড়ি ব্যবসায়ী, প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন এই ডেভিড হেয়ার ছিলেন সেই বিরল দূরদর্শী একজন ব্যক্তি। আন্ডারলাইন করবে। এরপরে আমরা চলে যাব 1817 সালে 20 জানুয়ারি, মানে 1815, তারপরে 1817, 1817 মানে হিন্দু কলেজ, তাই তো? তারপরে 1817 20 জানুয়ারি গরানহাটায় বর্তমান যেটা ওরিয়েন্টাল সেমিনারি ভবন নামে পরিচিত, সেই ওরিয়েন্টাল সেমিনারি ভবনে কি হচ্ছে না, ওরিয়েন্টাল সেমিনারি ভবনের স্থানে গোরাচাঁদ বসাকের বাড়িতে, কার বাড়িতে? গোরাচাঁদ বসাকের বাড়িতে কতজন? 20 জন ছাত্র নিয়ে কি প্রতিষ্ঠা হচ্ছে? হিন্দু কলেজ প্রতিষ্ঠা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে তারা কতজন ছাত্র ছিল? 20 জন ছাত্র ছিল। কার বাড়িতে? গোরাচাঁদ বসাকের বাড়িতে। জায়গাটা কোথায়? গরানহাটায়। বর্তমানে কী নামে পরিচিত? বর্তমানে ওরিয়েন্টাল সেমিনারি ভবন নামে পরিচিত। কত সাল? 1870, 20 জানুয়ারি। এরপর এই যে গোরাচাঁদ বসাকের বাড়িতে প্রতিষ্ঠা হচ্ছে, সেটা তো আস্তে আস্তে ডেভেলপড হবে। তাহলে যখন ডেভেলপড হবে, কলেজের প্রথম গভর্নর ছিলেন বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর এবং বাবু গোপীমোহন ঠাকুর। হ্যাঁ স্যার, এই গোপীমোহন ঠাকুর যিনি ছিলেন, ইনি তো সেই সময় একজন অগ্রগণ্য ব্যক্তি ছিলেন, তাই তো? হ্যাঁ, ইনি তো এই ঠাকুর পরিবারের একজন ছিলেন। হ্যাঁ, ঠাকুর পরিবারের পাথুরিয়াঘাটার একজন অগ্রগণ্য ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। এবার তার ব্যক্তি স্বাতন্ত্র্য, তিনি কী করতেন, তার নাটক ছিল না, তার উপন্যাস ছিল, সেই নিয়ে কোনো কিন্তু গ্রন্থ আমরা পাইনি তারা, কিন্তু তিনি একজন ব্যক্তি ছিলেন যিনি ঠাকুর পরিবারের একজন অগ্রগণ্য ব্যক্তি, এটা আমরা পাই। ঠিক আছে? এরপরে দেখো কী বলছে, আদিতে হিন্দু কলেজের 2টি শাখায় বিভক্ত ছিল। তাহলে হিন্দু কলেজের 20 জন ছাত্র ছিল, কোথায় হয়েছে, কি ব্যাপার, এটা জানতে পারলাম। এই হিন্দু কলেজের 2টা শাখা ছিল, একটা হচ্ছে স্কুল আর একটা হচ্ছে মহাপাঠশালা। তখনকার সময়ে মহাপাঠশালা বলতে কাকে বোঝানো হতো? কলেজকে বোঝানো হতো। ঠিক আছে? এরপরে দেখো স্কুলে ইংরেজি পড়ানো হতো, স্কুলে বাংলা পড়ানো হতো, ব্যাকরণ, পাটিগণিত এইসব শিক্ষা দেওয়া হতো। ঠিক আছে? এরপরে অন্যদিকে কলেজে কি শেখানো হতো না, কলেজে শেখানো হতো ভাষা, ইতিহাস, ভূগোল, কাল নিরূপণ বিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র, রসায়নবিদ্যা, বা বিজ্ঞানের অন্যান্য বিষয়, যা বিষয় আছে সব বিষয়গুলোই শেখানো হতো। ঠিক আছে? উদ্বোধনের দিনে হিন্দু কলেজে ছাত্র সংখ্যা ছিল কত? 20। আগেই বলেছি উদ্বোধনের দিন হিন্দু কলেজে ছাত্র সংখ্যা ছিল 20। পরবর্তী 3 মাসে তা বৃদ্ধি পেয়ে কতজন দাঁড়ায়? পরবর্তী সময়ে 3 মাসে সেই হিন্দু কলেজের 20 জন ছাত্র থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 69, মানে 69 জন। ঠিক আছে? এরপরে দেখো প্যারীচাঁদ মিত্র 1855 সালে এই কলেজটা নতুন নামকরণ হয়েছিল প্রেসিডেন্সি কলেজ। বারবার বলেছি 1817-তে হিন্দু কলেজ, এইটা বর্তমানকালে মানে নাম হয়েছে প্রেসিডেন্সি কলেজ। কততে? 1855 বা 1855-তে। এরপরে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অবদান বিভিন্ন লোকের, তার মধ্যে আমরা নীলরতন সরকারকে পাবো ফার্স্টে। চিকিৎসা বিজ্ঞানে যাদের অবদান অনস্বীকার্য, বিশেষ করে যাদের অবদান, মানে আমরা আমেরিকা চিকিৎসা বিজ্ঞানে কাদের অবদান আছে সেটা আমরা দেখতে যাব না, আমাদের বাঙালিদের অবদান, বাঙালিদের কৃতিত্ব কতটা সেটা আমরা দেখতে যাব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে নীলরতন সরকার। এই নীলরতন সরকার কবে জন্মগ্রহণ করেছিল, কটা ভাই ছিল, কটা বউ ছিল, এগুলো জানার দরকার নাই। কি জানতে হবে? জানতে হবে যে নীলরতন সরকার
এদেশে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত যে ট্যানারি বা সার ও সাবানের কারখানা স্থাপন করেছিল। ব্যাস, দ্যাট ইজ এনাফ। নীলরতন সরকার প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেছিল। তার উল্লেখযোগ্য গবেষণা কী ছিল? মানে নীলরতন সরকারের উল্লেখযোগ্য গবেষণা কী ছিল? নীলরতন সরকারের উল্লেখযোগ্য গবেষণা ছিল, বলো, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। ক্লিয়ার? ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কার চিকিৎসক ছিলেন নীলরতন সরকার? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। দারুণ। স্বয়ং রবীন্দ্রনাথের অত্যন্ত আস্থাভাজন ছিলেন এই ডক্টর নীলরতন সরকার। ব্যাস, নীলরতন সরকার কমপ্লিট। এবার হচ্ছে রাধা গোবিন্দ কর, যাকে নিয়ে আমাদের বর্তমান সমাজে আমার হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ। সে আর.জি. কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিল রাধা গোবিন্দ কর। এই রাধা গোবিন্দ করের নাম অনুসারেই হয়েছে আর.জি. কর, রাধার আর, যেটা আমাদের এখন প্রথম সারির আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিগণিত হয়েছে। বলি, সে রাধা গোবিন্দ করে মানে রাধার আর, আর জি এর গোবিন্দ জি, হ্যাঁ, গোবিন্দ জি আর করেন কি আর.জি. কর। বুঝতে পেরেছ? আচ্ছা, 1897 মানে 1897 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথমবার কি হয়েছিল? প্লেগ রোগ দেখা দিয়েছিল। আমরা জানি কলকাতায় সর্বপ্রথম প্লেগ রোগ দেখা দিয়েছিল 1897 বা 1897 খ্রিস্টাব্দে। সেই প্লেগ রোগ দেখা দিলে ডাক্তার কর, রাধা গোবিন্দ কর এতটাই সহানুভূতিশীল মানুষ ছিল, সাধারণ মানুষের গায়ে হাত দিত, মাথায় হাত বুলাতো, চিকিৎসা করত, এমনকি বমি করলে বমিটাও ফেলে দিত। অর্থাৎ পল্লীবাসীদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম এবং যথেষ্ট সময় ব্যয় করেছিলেন এই রাধা গোবিন্দ কর। সেই রাধা গোবিন্দ কর প্রফুল্ল চন্দ্র রায়কে তার জাতীয় প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল যে প্রস্তুত ওষুধ তৈরি হতো সেই ওষুধ বাজার চালু করার ব্যাপারে ডাক্তার অমূল্যচরণ বসু এবং ডাক্তার রাধা গোবিন্দ কর সাহায্য করত। যাই হোক, তিনি পল্লীবাসীদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। প্লেগ রোগ হচ্ছে, সামনে থেকে রুগীদেরকে দেখছেন। রুগী বলতে বিশেষত টাকা পয়সাওয়ালা রুগী নয়, রুগী বলতে পল্লীগ্রামের অত্যন্ত গরিব মানুষদেরকে তিনি দেখাশোনা করতেন। এই স্বপ্ন বাস্তবায়িত কবি বললাম, ভুল ক্ষমা করে দেবেন, স্বপ্ন বাস্তবায়িত হওয়ার একজন ব্যক্তিত্বের অধিকারী বা ডাক্তার বলতে পারো। তিনি মৃত্যু যখন হয় তার মৃত্যুর পর এই প্রতিষ্ঠানটার নাম বা এই কলেজের নাম হয় আর.জি. কর মেডিকেল কলেজ। ঠিক আছে? বিদ্যাসাগর যেমন ছিল সাধারণ মানুষের প্রকৃত বন্ধু, সব কিছু কাজ করত, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিদ্যাসাগরকে দেখতে পেলাম বিদ্যাসাগরের উপর অপত্য অত্যাচার চালাচ্ছেন মানুষ, এমনকি তাকে জুতো ছুঁড়েও মারা হয়েছে, তার গায়ে থুতু ছিটানো হয়েছে, এটা আমরা জানি। সেই বিদ্যাসাগরের মতো মানুষ তাকে এত বড় ঝুঁকি নিয়ে সরকারের দাক্ষিণ্য আদায়ের যে পরামর্শদাতা, সে পরামর্শদাতা ছিলেন এই রাধা গোবিন্দ কর। বাল্যকাল হইতে এবারে বলছেন এই আমাদের বইয়ের যে ভূমিকাটা, মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা আমরা বাঙালিরা বিশেষ করে এখন ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর জন্য উঠে পড়ে লেগেছি, কারণ ইংরেজি মিডিয়াম স্কুলে না পড়ালে নাকি ছেলে মানুষ হবে না। তাই তো এত বড় বড় ডাক্তার এরা কি বলে দিয়ে গেছে দেখুন, যে বাল্যকাল হইতে আমার বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে দেশে শিক্ষা বিস্তার করিতে হইলে মাতৃভাষার আশ্রয় লইয়া ভিন্ন উপায় নাই। ও তো মাথা খারাপ ছিল না। আবার তোমরা এটাও জানো সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছিল। তাহলে এই কোয়ান্টাম তত্ত্ব যে সত্যেন্দ্রনাথ বসু আবিষ্কার করেছিল, সত্যেন্দ্রনাথ বসু একটা বিখ্যাত কথা বলে দিয়ে গেছিল, যারা বলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না তারা হয় বাংলা জানে না,
না হয় বাংলা বোঝে না। ও নিশ্চয়ই মাথা খারাপ ছিল নি? ও মাথা খারাপ ছিল? ছিল না। আবার দেখো এই বাঙালি বিজ্ঞান চর্চার মধ্যে এদের অবদান দেখো, যা কি বলছে, বাল্যকালিতে আমার বিশ্বাস বদ্ধমূল হইয়াছে যে দেশে শিক্ষা বিস্তার করিতে হইলে মাতৃভাষায় আশ্রয় লইয়া ভিন্ন উপায় নাই। এ বিশ্বাসে নির্ভর করিয়া আমার স্বল্প বিদ্যা ও ক্ষুদ্র বুদ্ধিতে যতদূর সাধ্য তাহার সমাধানে ত্রুটি করি নাই। এরপর ধাত্রী সহায়, অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা, এগুলো সব হচ্ছে আন্ডারলাইন করবে, এগুলো হচ্ছে রাধা গোবিন্দ করের বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ। এরপর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি, কাদম্বিনী বসু গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় এশিয়ার প্রথম সরকারি স্বীকৃত বালিকা বিদ্যালয় যেটা বেথুন স্কুল, এশিয়ার প্রথম সরকারি স্বীকৃত বালিকা বিদ্যালয়ের নাম কি? বেথুন স্কুল। এই বেথুন স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। 1882 মানে 1882 সালে কাদম্বিনী বসু, চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হন। প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী বসু, আর কে? চন্দ্রমুখী বসু, দুজন প্রথম মহিলা স্নাতক হন। মেডিকেল কলেজে ভর্তির আগে কাদম্বিনী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেছিলেন। দ্বারকানাথ গাঙ্গুলিকে বা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেছিলেন। তাই কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় তিনি লিখতেন, তাই লেখা হয়ে গেছে, কিন্তু তার টাইটেলটা ছিল বসু। ঠিক আছে। আর যখন কাদম্বিনী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে বিবাহ করলেন, সুখে শান্তিতে কাটল। কিন্তু আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, তো যেহেতু পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, যখন তিনি মেডিকেল কলেজে চান্স পেলেন তাকে 1 নম্বরের জন্য ফেল করে দেওয়া হয়েছিল। সেই ঘটনাটা একটু বলি, বেশি ডিটেলসে জানার দরকার নাই, অল্প অল্প জানবো এবং যেগুলো পরীক্ষায় পড়বে সেগুলোই জানবো। দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী, এতদিন পর্যন্ত কোনো ছাত্রী ছিল না, প্রথম ছাত্রী হিসেবে মানে ভর্তি হচ্ছেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি কলকাতার মেডিকেল কলেজে। মেডিসিনের অধ্যাপক ছিলেন সেই তখনকার সময় ডাক্তার রাজেন্দ্র চন্দ্র। তিনি কি করেছিল, তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় 1 নম্বর কম দিয়ে কাদম্বিনীকে ফেল করিয়ে দিলেন। আবার লড়াই চললো, শেষ অবধি প্রিন্সিপাল সাহেবের সার্টিফিকেট পেয়ে কাদম্বিনী অ্যালোপ্যাথি ডাক্তার হলেন। অধ্যক্ষ পদ গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ সার্টিফিকেট লাভ করলেন, বা সার্টিফিকেট লাভ করে চিকিৎসক হিসেবে তিনি কর্মজীবন শুরু করলেন। ঠিক আছে। এবং 1892 তিনি LRCP পেলেন, LRCS পেলেন, GFPS পেলেন, এগুলো ডাক্তারদের বিভিন্ন একটা ডিগ্রি। 1895 মানে 1895 খ্রিস্টাব্দে রাজমাতা চিকিৎসার্থে তিনি নেপাল চলে যান। রাজমাতার চিকিৎসাতে 1895 মানে 1895 খ্রিস্টাব্দে তিনি কোথায় চলে যাচ্ছেন? নেপাল চলে যাচ্ছেন। এই হচ্ছে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, যাকে সংগ্রাম করতে হয়েছিল প্রথম জীবনে। মহেন্দ্রলাল সরকার কি হচ্ছে? মহেন্দ্রলাল সরকার হচ্ছে যে মহেন্দ্রলাল সরকারটা লাস্ট। মহেন্দ্রলাল সরকারের কিচ্ছু নেই, বেশি কিছু নেই। এই মহেন্দ্রলাল সরকার রামকৃষ্ণ, মহেন্দ্রলাল সরকার কি